শিল্পা দেবী ৩ ছেলে প্রদীপ, সুদীপ ও সুনীল এবং ৩ বৌমা প্রিয়া, আলো ও সুমিতা। ৩ বৌমা গ্রামের মেয়ে ছিল, তাই ৩ জনে সবসময় মাথায় ঘোমটা দিয়ে রাখত। সামনে শিবরাত্রি, তাই তিনি তার ৩ বৌমাকে নিয়ে শপিং করতে গেছেন। বৌমা, তোমাদের কোনো শাড়ি পছন্দ হয়েছে? দেখো, যে শাড়িটা ভালো লাগে সেটা নিয়ে নাও, তারপর আমরা আরো কিছু জিনিস কিনতে যাবো। আরে বাবা, তোমরা মাথা থেকে ঘোমটাটা একটু সরাও, তা না হলে তোমরা শাড়ি দেখবে কি করে? মা, আমরা ঘোমটাতেই সবকিছু দেখতে পাচ্ছি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। দেখুন তো মা, এই শাড়িটা ভালো কিনা, আমার তো এটাই বেশ পছন্দ হয়েছে। হ্যাঁ, এই শাড়িটা তো খুবই সুন্দর। বাহ, তুমি ঘোমটার মধ্যে থেকেই তো দেখছি ভালোই সুন্দর শাড়ি বেছে নিয়েছো। মেজো বৌমা, ছোট বৌমা, তোমাদের কিছু পছন্দ হলো? হ্যাঁ মা, আমাদের দুজনেরও কাপড় পছন্দ হয়ে গেছে, চলুন এবার বিল করে নি। শিল্পা দেবী তার ৩ বৌমাকে নিয়ে কাউন্টারে বিল করতে আসেন। হঠাৎ কাউন্টারের ভদ্রলোককে দেখে শিল্পা দেবী চমকে ওঠেন। ভদ্রলোকের নাম অচিন্ত কুমার। তিনি শিল্পা দেবীর দিকে তাকিয়ে অবাক হয়ে বলেন, আরে শিল্পা, তুমি তুমি এই শহরে থাকো? তোমার একই অবস্থা হয়েছে? অচিন্ত বাবুর কথা শুনে শিল্পা দেবী থতমত খেয়ে যান এবং সঙ্গে সঙ্গে তার বৌমাদেরকে বলেন, বৌমা, তোমরা বিল করে নাও, আমি একটু আসছি। মা, কি হয়েছে? আপনি এভাবে চলে যাচ্ছেন কেন? আমার শরীরটা ভালো লাগছে না, আমার শরীরটা খারাপ লাগছে বলছি তো। তোমরা যা করার করো, আমি আসছি। এই কথা বলার পর শিল্পা দেবী আর সেখানে দাঁড়ান না। তিনি তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে একটি অটো ধরে বাড়ি চলে আসেন। এদিকে তার ৩ বৌমা দোকানে বিল মিটিয়ে ধীরে ধীরে বাড়ি ফিরে আসে। শিল্পা দেবী বাড়ি আসার পরও স্বাভাবিক হতে পারছিলেন না। তিনি নিজের ঘরে দরজা লাগিয়ে চুপচাপ বসে থাকেন। ধীরে ধীরে অতীতের সমস্ত কথা তার মনের মধ্যে ভাসতে থাকে। আজ থেকে প্রায় ৩৫ বছর আগের ঘটনা। শিল্পা দেবীর বয়স তখন ১৮ বছর। তার মা অনামিকা দেবী এবং বাবা মধুসূদন বাবু তাদের বন্ধু রতন বাবু এবং দীপা দেবীর সঙ্গে কথা বলছিলেন। দাদা, নিন, আমার মেয়ের ১৮ বছর পূর্ণ হয়ে গেছে। আজ থেকে ও আর আমাদের মেয়েই রইল না। রতন বাবু এবং মধুসূদন বাবু অনেক দিনের বন্ধু ছিলেন এবং তাদের ছেলে মেয়ের বয়স যখন খুবই কম, তখনই তারা ছেলে মেয়েদের আশীর্বাদ করে দিয়েছিলেন এবং একে অপরকে কথা দিয়েছিলেন যে দুজনে প্রাপ্তবয়স্ক হলে তাদের বিয়ে হবে। সবার মনের মধ্যে এ কথা পাথরে লেখার মতো গেঁথে গিয়েছিল। পাত্রের মা অর্থাৎ অচিন্ত বাবুর মা দীপা দেবী যত দিন যাচ্ছিল ততই এই সম্বন্ধটাকে অস্বীকার করছিলেন। তিনি রতনবাবুকে আড়ালে ডেকে বলেন, আচ্ছা, তোমার কি মাথাটা খারাপ নাকি? তোমাকে আমি বাড়ি থেকে বুঝিয়ে এনেছিলাম যে ওরা বিয়ের কথা তুললে তুমি সঙ্গে সঙ্গে বলে দেবে যে ছেলের এখানে বিয়ে করতে রাজি নয়, ও শহরে কোনো লেখাপড়া যারা মেয়েকে বিয়ে করবে। এসব তুমি কি বলছো দীপা? তুমি জানো আমি ১৫ বছর আগে আমার বন্ধুকে কথা দিয়েছিলাম, এখন আমি কিভাবে অস্বীকার করব? এটুকু কথা তুমি আর বলতে পারছো না? আরে বাবা, তখন আমরা অত বুঝতে পারিনি, আবেগের বশে হ্যাঁ বলে দিয়েছিলাম। এখন তো আর আমরা কেউ অবুঝ নয়। তাছাড়া তুমি তোমার ছেলেকে ভালো করেই জানো, এখানে এই গ্রামের মেয়েকেও কখনো নিজের স্ত্রী হিসাবে মেনে নেবে না। তাছাড়া শহরে আমারও না একটা সুনাম আছে, আশেপাশের মহিলারা যখন এসে দেখবে আমার বাড়িতে একটা গ্রামের মেয়েকে বউ করে নিয়ে এসেছি, তখন তারা এটাকে নিয়ে হাসাহাসি করবে, আর আমি এটা কখনোই হতে দেব না। দীপা দেবী এবং রতনবাবু কথা বলছিল। এমন সময় অনামিকা দেবী তাদের কাছে এসে বলেন, আরে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, চলুন এবার খেয়ে নিন, অনেক দেরি হয়ে গেল। আপনারা তো অনেক দূরে যাবেন, বেশি দেরি না করাই ভালো। সবাই খাওয়া দাওয়া করে নেয়। দীপা দেবী একটি চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। তারপর অনামিকা দেবী এসে দীপা দেবীর কাছে বলেন, দিদি, আপনি তো কিছুই খেলেন না, এই নিন একটু পান খান। মনে আছে আগে যখন আমরা একসঙ্গে বসে থাকতাম, খাবার শেষে পান না হলে আপনার একেবারে চলতোই না। আপনার পান খাওয়া দেখেই তো আমার পান খাওয়ার অভ্যাসটা তৈরি হয়েছিল। এই অভ্যাস এখনো রয়ে গেছে। কিন্তু আমার আর এসব গ্রামের অভ্যাস নেই, এসব অভ্যাস শহরে চলে না। ওখানে আমাকে ভদ্রলোকদের সঙ্গে থাকতে হয়, আমি পান খাবো না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনাকে খেতে হবে না। বলুন আবার কবে আসবেন? এবার তো আপনাদেরকে বারবার আসতে হবে, তা না হলে আপনাদের মন খারাপ করবে। যতই যাই হোক, আপনাদের বৌমা তো এখানেই রয়ে গেল। দেখো অনামিকা, আমার না তোমার দাদার মতো ওরকম হেয়ালি করে কথা বলার অভ্যেস নেই। আমি তো এসেছিলাম তোমাদেরকে পরিষ্কার কিছু কথা বলবো বলে, কিন্তু তোমার দাদার জন্য সেরকম কিছুই বলা হয়নি। আসলে তুমি এভাবে মেয়ের বিয়ের জন্য আশা করে বসে থেকো না। মানে আমি বলতে চাইছি, আমার ছেলের সাথে বিয়ের জন্য এত ভরসা করে বসে থেকো না, কারণ আমার ছেলে তোমার মেয়েকে কখনোই বিয়ে করবে না।
এসব আপনি কি বলছেন দিদি? আপনি নিশ্চয়ই মজা করছেন। আপনি জানেন ছোটবেলায় ওদের বিয়ের কথা পাকা হয়ে গেছে। আমার মেয়ে ওই বয়সে তখন আপনার ছেলেকে নিজের স্বামী বলে মনে করে নিয়েছে। তাহলে এসব কথা কেন বলছেন বলুন তো? এরকম অশিক্ষিত মূর্খের মতো কথা বলো না তো। ওই বয়স থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছে মানে? যখন কথা হয়েছিল তখন তোমার মেয়ের বয়স মাত্র 3 বছর। ওইটুকু মেয়ে স্বামীর কি বোঝে শুনি? সবকিছু হয়েছে তোমাদের জন্য, তোমরাই ওকে মিথ্যে আশা দিয়েছো। তবে আমি আমার ছেলেকে কখনো এইসব ভুলভাল বোঝাইনি। তাই তোমার দায়িত্ব তুমি তোমার মেয়েকে বুঝিয়ে দাও। কিন্তু দিদি, আমি তো একটু বুঝতে পারছি না যে আমার মেয়ের দোষটা কি। ওকে একবার দেখুন আপনি, ও একেবারে সাদা সরল একটা মেয়ে, আর দেখতেও সুন্দর। তোমার মেয়ে এই গ্রামের জন্য ঠিক আছে, কিন্তু ও আমার পরিবারের জন্য ঠিক নয়। শহরে বড় বড় লোকেদের সঙ্গে আমাদের সম্পর্ক, এখানে আমি তোমাদের মতো এই মূর্খ মেয়েকে নিয়ে গিয়ে আমি সেখানে কি করব বলো তো? সেখানে সবার সামনে দাঁড় করালে আমার মান সম্মান মাটিতে মিশে যাবে। সেখানে আমি এই মূর্খ মেয়েকে নিয়ে গিয়ে কি করব বলো তো? তাদের সামনে কি করে দাঁড় করাবো? দুদিনেই না আমার সমস্ত রেপুটেশন মাটিতে মিশে যাবে। আর তুমি কি চাও তোমার এই মেয়ের জন্য আমি কারোর সামনে চোখ তুলে না তাকাই? দিদি, আপনি এটা ঠিক করছেন না। আপনি কথা দিয়ে এভাবে কথার বিরুদ্ধে যেতে পারেন না। আমার মেয়েটা সত্যি সত্যি ভীষণ কষ্ট পাবে। ওইটুকু মেয়ে এত বড় আঘাত সহ্য করতে পারবে না দিদি। ওহো, তোমার এই নাটকটা বন্ধ করো তো। এই নাও, এতে 1 লাখ টাকা আছে। এত টাকা না তুমি আর তোমার স্বামী কখনো চোখে দেখোনি। এই টাকা নিয়ে আমার ছেলেকে ভুলে যাও আর তোমার মেয়ের অন্য কোথাও বিয়ে দিয়ে দাও। এভাবেই দীপা দেবী টাকা নিয়ে অনামিকা দেবীর সামনে রেখে ঘর থেকে বেরিয়ে যান। অনামিকা দেবী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকেন। দীপা দেবীর শহরে যাওয়ার 1 সপ্তাহ পরে খবর যায় যে অনামিকা দেবী মারা গেছেন। ব্যাগে সে 1 লক্ষ টাকা নিয়ে শিল্পা শহরে আসে এবং দীপা দেবীর বাড়িতে এসে দরজা ধাক্কা দেয়। দীপা দেবী দরজা খুলে শিল্পাকে দেখে অবাক হয়ে বলেন, কি ব্যাপার, তুমি এখানে? এখানকার ঠিকানা তোমাকে কে দিল? আর তুমি এসেছোই বা কেন এখানে? তোমার মা তো মারা গেছে। মারা যাওয়ার আগে তোমাকে নিশ্চয়ই শিখিয়ে গেছে যে শহরে গিয়ে ওদের বাড়িতে জোর করে ঢুকে যাবি আর ওর ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে নিবি। শুনে রাখো মেয়ে, এই আমি এখানেই দাঁড়ালাম। কি করে তুমি আমার ঘরের ভেতরে আসো আমিও দেখবো। কাকি, মা মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলেন আমি যেন এই টাকাটা আপনাকে ফেরত দিয়ে দিই। আমি সেজন্য এসেছি। আপনার ঘরে বা আপনার ছেলের জীবনে আমি জোর করে ঢুকতে আসিনি, তাই ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না। এই বলে শিল্পা ব্যাগ থেকে টাকা বের করে দীপা দেবীর হাতে দেয় এবং কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে পড়ে। মেন গেটের কাছে দীপা দেবীর ছেলে অচিন্ত দাঁড়িয়েছিল। সে তার মায়ের সমস্ত কথা শুনতে পায় এবং শিল্পাকে এভাবে কাঁদতে দেখে সে তার পিছু নেয়। শিল্পা প্লিজ একটু দাঁড়াও, এভাবে চলে যেও না। অচিন্ত, তুমি আমাকে দাঁড়াতে বলছো? তুমি শুনলে না তোমার মা কি বলছেন? তোমার মা আমাকে নিজের বাড়ির বউ হিসেবে মেনে নিতে রাজি নয়। আমার পেছনে সময় নষ্ট করছো। হ্যাঁ শিল্পা, আমি শুনেছি, কিন্তু এখানে আমার কি দোষ আছে বলো? আমি তো তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসি, প্রতি মাসে চিঠিও লিখি। আমার তরফ থেকে কোনো অবহেলা পেয়েছো তুমি? বলো তো। থাক অচিন্ত, এতগুলো বছর ধরে আমি অনেক অপেক্ষা করেছি আর অনেক স্বপ্নও দেখেছি। দয়া করে আমাকে আর এই মিথ্যে স্বপ্ন দেখিও না। শিল্পা, আমি মাকে বোঝাবো। বাবা আমার বিয়ে ঠিক করেছেন। তুমি যদি তোমার মাকে রাজি করতে পারো, আগামী 15 দিনের মধ্যেই আমার বাড়িতে সম্বন্ধ নিয়ে এসো। আর যদি না হয় তাহলে আমাকে ভুলে যেও। এই বলে শিল্পা সেখান থেকে বেরিয়ে চলে যায়। বাড়ি ফিরে গিয়ে অচিন্ত তার মায়ের সাথে কথা কাটাকাটি করে এবং রাগও করে, কিন্তু কোনোভাবেই কিছু কাজ হয় না। দীপা দেবী তার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়েন না। এদিকে 15 দিন কেটে যায়। অচিন্ত শিল্পার বাড়িতে আসে না। কিছুদিন পর শিল্পার বিয়ে হয়ে যায়। বিয়ের 5 বছরে শিল্পার 3টি ছেলে হয় এবং একটি পথ দুর্ঘটনায় তার স্বামী মৃত্যু হয়। তারপর থেকে শিল্পা একা নিজে 3 ছেলেকে মানুষ করেন এবং তারপর তাদের বিয়ে দেন। তিনি এইসব কথাই ভাবছিলেন। এদিকে তার 3 বৌমা শাশুড়ির ভাব দেখে সন্দেহ প্রকাশ করে। আমার মনে হয় কিছু না কিছু একটা ব্যাপার আছে জানিস, তা না হলে মা এভাবে লোকটাকে দেখে দোকান থেকে পালিয়ে আসতো না। ঠিকই বলেছো তুমি। এবার থেকে না মায়ের উপর একটু নজর রাখতে হবে। এমন সময় দরজায় কলিং বেল বাজে এবং একটি কম বয়সী ছেলে হাতে একটি চিঠি নিয়ে আসে। শিল্পা দেবী ছেলেটির কাছ থেকে চিঠি নেন এবং নিজের ঘরে চলে যান। দেখেছো, মায়ের নামে চিঠি এসেছে। আমার মনে হয় ওই ভদ্রলোক চিঠি পাঠিয়েছে। কিছুক্ষণ পর শিল্পা দেবী একটি ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে আসেন এবং কাউকে কিছু না বলেই বাইরের দিকে চলে যান। দিদি, আমি শিওর মা নিশ্চয়ই ওই লোকটার সঙ্গে দেখা করতে যাচ্ছে। চলো আমরা সবাই মিলে ওখানে যাই। 3 বৌমা শাশুড়ির পিছু নেয় এবং দেখে তাদের শাশুড়ি পার্কে সেই ভদ্রলোকের সঙ্গে কথা বলছে।
ছি 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 ছি, আমাদের শাশুড়ি মা কত নির্লজ্জ। পার্কে এক ভদ্রলোকের সঙ্গে দেখা করতে এসেছে, নিশ্চয়ই প্রেমের কোনো ব্যাপার। ছি, এই বয়সে প্রেম? আমার তো শুনেই কেমন হচ্ছে। ভদ্রলোক হাতে একটি লাল রঙের শাড়ি নিয়ে শিল্পা দেবীর দিকে এগিয়ে এসে বলেন, শিল্পা, আমি আজও তোমার জন্য অপেক্ষা করে আছি। এই সাদা শাড়িতে তোমাকে একেবারে ভালো লাগে না। আমি তো তোমাকে লাল শাড়িতে পড়তে দেখতে চাই। পুরো 1 বছর পর তোমার সঙ্গে দেখা হলো। আজকে শিবরাত্রি, তুমি আজকে লাল শাড়ি পরে আমার সামনে আসবে। বলো, আসবে না কি গো? অচিন্ত, এইসব কথা আর শোনার বা বলার বয়স নেই আমাদের। ভুলে যেও না, আমি 3 ছেলের মা এবং বাড়িতে 3-3টে বৌমা রয়েছে। আমি জানি একসময় আমি তোমার স্ত্রী হওয়ার এবং সংসার করার স্বপ্ন দেখতাম, কিন্তু আজ আমি আর এসব স্বপ্ন দেখি না। আমাকে তুমি পুরোপুরি ভুলে যাও, আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো না। শিল্পা দেবী এক মুহূর্ত নষ্ট না করে সেখান থেকে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ান। তখনই তার 3 বৌমা সেখানে এসে তাকে বলে, দাঁড়িয়ে যান মা, এত বছর ধরে আপনি এত বড় কষ্টটাকে লুকিয়ে রেখেছেন। ইনি সেই অচিন্ত বাবু, তাই না? মা, আপনি আপনার জীবনে যত কষ্ট পেয়েছেন, আজকে সব কষ্টের অবসান হবে। আমরা আপনাকে হেরে যেতে দেব না। আপনি শাড়িটা আমাকে দিন। আজ সন্ধ্যাবেলা আপনি আমাদের বাড়িতে আসবেন। তোমরা এসব কি বলছো? এসব করা পাপ। মা, পাপ পুণ্যের বিচার করার জন্য আমরা কে বলুন তো? আপনি তো ছোটবেলা থেকে ওনাকে ভালোবেসেছেন, তাহলে আপনার জীবনে এত বড় ধাক্কা কেন এলো? আপনি এত বছর কার পাপের শাস্তি ভোগ করছেন বলুন তো? শিল্পা দেবীর 3 বৌমা তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে যায়। সেদিন তারা তাদের স্বামীর সামনে সমস্ত ঘটনা খুলে বলে। প্রথমে ছেলেরা কেউ রাজি না হলেও বৌমারা তাদেরকে বুঝিয়ে রাজি করায়। আচ্ছা, তোমরা আমাদেরকে নিয়ে কত বছর একসঙ্গে থাকার স্বপ্ন দেখো বলো তো? তোমরা আমাদেরকে ভালোবাসো আর আমাদেরকে ছেড়ে থাকতেও পারবে না, তাই না? তাহলে মা যাকে ভালোবেসেছেন তাকে ছাড়া এত বছর কাটিয়ে দিয়েছেন। তোমাদের কি একটুকু মনে হয় না যে ওনার সঙ্গে অন্যায় করা হয়েছে? এখন জীবন যখন ওনাকে একটা সুযোগ দিয়েছে, তাহলে আমরা কেন সেই সুযোগ ওনার কাছ থেকে কেড়ে নেব? আমরা জানি তোমাদেরকে এটা খারাপ লাগছে, কারণ উনি তোমাদের মা, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে ভেবে দেখো তো, একটা মানুষ বিনা দোষে এত বড় শাস্তি পেয়েছে। শেষ জীবনটা কি ওনার একটু সুখ পাওয়ার কোনো অধিকার নেই? এভাবে 3 বৌমার কথা শুনে ছেলেরা বুঝতে পারে যে সত্যি তার মায়ের সাথে অনেক বড় অন্যায় হয়েছে। এরপর সেদিন রাতে পুজোর পর তারা অচিন্ত বাবুর সঙ্গে তাদের মায়ের বিয়ে দেয়। এভাবেই শিল্পা দেবী এত বছর পর তার পুরনো ভালোবাসা ফিরে পান এবং জীবনের শেষ দিনগুলো সুখে স্বাচ্ছন্দ্যে কাটান। নিহারিকাকে দেখতে খুবই সুন্দর ছিল। সৌন্দর্যের দিক থেকে দেখতে গেলে তাকে কেউই হার মানাতে পারত না। তাকে সুন্দর দেখতে হওয়ার পাশাপাশি তার মিষ্টি ব্যবহার যে কারোরই মন কেড়ে নিত। নিহারিকার কয়েকদিন আগেই দীপকের সঙ্গে প্রেম করেই বিয়ে হয়েছিল। দীপকের পরিবারে বাবা মা বলতে কেউই ছিল না। তারা 7 ভাই একই সঙ্গে উড়ালপুকুর শহরে বাস করত। 7 ভাইয়ের মধ্যে দীপক সব থেকে বড় ছিল, আর তাই নিহারিকা বাকি সকলের বৌদি ছিল। কিন্তু সে যে দীপকের সঙ্গে এরকম ব্যবহার করবে সেটা দীপক স্বপ্নেও ভাবতে পারেনি। দাদা, বৌদিকে সকাল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা 6 ভাই মিলে পুরো গ্রামের কোনা কোনা খুঁজেছি। এখন নিহারিকা বৌদি কোথায় গেল কিছুই ভেবে পাচ্ছি না। হ্যাঁ, আমিও ওকে খুঁজছি, আর আমার দৃঢ় বিশ্বাস ওকে নিশ্চয়ই খুঁজে ফেলবো, কারণ এই শহরের ও কিছুই জানে না। কিন্তু দাদা, তাই বলে আমরা সকলে মিলে এরকম হাতে হাত দিয়ে বসে থাকতে পারি না। ওকে না খুঁজে পাওয়া গেলে একবার পুলিশের কাছে যাওয়া উচিত। আরে তোর কি মাথা খারাপ আছে নাকি? এই সামান্য ব্যাপারের জন্য শেষে কিনা আমরা পুলিশের কাছে যাব? আর এমনিতেও ও যখন নিজে থাকতে গিয়েছে তাহলে নিশ্চয়ই নিজে নিজেই ফেরত আসবে, আর না এলে তাতে কার বা কি আসে যায়। এই বলে দীপক সেখান থেকে চলে যায়। এদিকে দীপকের বাকি ভাইয়েরাও যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে নিহারিকা দীপকের বাড়ি থেকে পালিয়ে গিয়ে বড়ই মুশকিলে পড়ে গিয়েছিল, কারণ সে এর আগেও তার নিজের বাড়ি থেকে দীপকের সঙ্গে পালিয়েই এখানে এসেছিল। কিন্তু নতুন জায়গার এই শহরের কোনো রাস্তাই সে চিনত না, আর কোথায় যেতে হবে সেটাও সে জানতো না। এরপর সে একটি খালি অটোকে দেখতে পায়। সেখানে শুধুমাত্র অটো চালকই অটো চালাচ্ছিল। এই যে অটো, দাঁড়ান, আমি যাব। হ্যাঁ ম্যাডাম, এই তো আমি আপনাকে দাঁড়িয়ে থাকতে দেখেই এখানে এলাম। তা ম্যাডাম, কোথায় যাবেন বলুন? ওই তো ওই সামনের রাস্তাতেই যাব। এখন বেশি কথা না বলে এখান থেকে তাড়াতাড়ি চলো। হ্যাঁ, আমাদের অটোওয়ালাদেরই যত রাগ মুখ খেতে হয়। যেই থেকে অটো চালাচ্ছি কেউ কোনোদিন আদর করে নাম ধরে সুশোভন বলে ডাকলো না। এখন তো মাঝে মাঝে মনে হয় আমার নাম সুশোভন নয়, আমার নাম অটো। কি হলো, আপনি অটো চালাবেন নাকি আমি অন্য অটো দাঁড় করাবো?
এই না না ম্যাডাম, এভাবে আমার পেটে লাথি মারবেন না। আমি এক্ষুনি বুলেট ট্রেনের মতোই স্পিডে আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবো। এই বলে সুশোভন তার অটো খুব স্পিডে চালাতে থাকে। সেখানের বেশ কিছুটা রাস্তা সামনের দিকেই সোজা গিয়েছিল, তাই সুশোভন কিছুই বলে না। কিছুক্ষণ পর সুশোভন বলে, ম্যাডাম এবারে আমায় ক্ষমা করবেন, আমি যতদূর জানতাম ততদূর নিয়ে এসেছি। এবার কোথায় যাবেন আপনাকেই বলতে হবে, কারণ সামনে দুটো রাস্তা আছে, একটা পানিপুর আর একটা বীরপুর স্টেশন। এখন আপনি কোন দিকে যেতে চান একটু বলুন। সুশোভনের কথা শুনে নিহারিকা চিন্তায় পড়ে যায় ও সে তখন মৃদু গলায় বলে, জানি না, তবে এই শহর থেকে অনেকটা দূরে নিয়ে যান, যেখানে গেলে আমি অন্তত শান্তিতে মরতে পারবো, কারণ আমি বাঁচতে চাই না। নিহারিকার মুখে এরকম কথা শুনে সুশোভন খুব ভয় পেয়ে যায় এবং অটো থেকে নেমে বলে, এই যে ম্যাডাম নামুন বলছি, নামুন। আপনি নিজে তো মরবেন, তার সঙ্গে আমাকেও ফাঁসাবেন। হে ঈশ্বর, এ কি ঝামেলায় পড়লাম। এখন তো আমার বিয়েও হয়নি, আর আজ মনে হচ্ছে এর পাল্লায় পড়ে গিয়ে আমার বিয়েও হবে না, জেলের হাওয়া খেতে হবে। কি আপনার বিয়ে করার এত শখ? আমার তো শুনেই হাসি পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হাসুন না হাসুন, আমাকে নিয়ে তো সকলেই হাসে। এখন আপনিই বা কেন বাকি থাকবেন? আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। কেন পারেন না, নিশ্চয়ই পারেন। আপনি এত মিশুকে রসিক প্রকৃতির মানুষ, আপনার জন্য আমি 1 মাস পর হাসলাম, এখন আপনার এই ইচ্ছেটা পূরণ করব না? না তেমন কিছুই না, ওই মানে আপনি মরতে কেন চাইছেন, যেখানে আপনি সুন্দরী, আপনাকে যে কারোরই পছন্দ হয়ে যাবে। তা আপনি সুসাইড না করে চাইলেই তো আমার মতো কাউকে বিয়ে করে নিতে পারেন, তাহলে তো সে আপনার অনেক খেয়াল রাখবে, দেখবেন আপনাকে কখনোই ডিপ্রেশনে ফেলবে না। সুশোভনের কথা শুনে নিহারিকার চোখে জল চলে আসে ও সে তখন কিছুক্ষণ চুপ থাকার পর বলে, আচ্ছা আপনি আমায় বিয়ে করতে পারবেন? আমার আপনার কাছ থেকে কিছুই চাই না, শুধু দুবেলা খাবার আর একটু নিজের মতো ভাবলেই হবে। এ কি শুনছি রে বাবা, এই পরীর মতো দেখতে মেয়েটা কিনা আমায় বিয়ের প্রস্তাব দিচ্ছে। আমি এটা স্বপ্ন দেখছি না তো, নাকি না আমার সঙ্গে কোনো প্র্যাঙ্ক হচ্ছে? কি হলো, আপনি চুপ করে গেলেন? আমি আগে থেকেই জানতাম লোক মুখে অনেক কথা বলে, কিন্তু বাস্তবে সেটা করতে পারে না। না ম্যাডাম, আমি আসলে সেটা ভেবে চুপ করে নেই। আসলে আপনি আমায় বিয়ের প্রস্তাব দিয়েছেন, এটা আমার মতো অটো চালকের ক্ষেত্রে বিশ্বাস না করারই কথা। না সুশোভন, এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। আর তুমি আমায় ম্যাডাম বলবে না, আমার নাম নিহারিকা। চলো তাহলে আমরা বিয়ে করে নিই। নিহারিকার কথা শুনে সুশোভন আর কোনোই 7-5 ভাবে না ও সেদিনই নিহারিকাকে কোর্ট ম্যারেজ করে বিয়ে করে নেয়। আসলে সুশোভন বিয়ে করার জন্য মেয়ে খুঁজছিল, কিন্তু সে অটো চালক ছিল বলে কেউই তাকে মেয়ে দিতে চাইছিল না। এরপর নিহারিকাকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে নিহারিকার রূপ সৌন্দর্যের জন্য সকলেই সুশোভনকে অভিনন্দন জানাতে থাকে। নিহারিকা সুশোভনের বাড়িতে এসে তার জীবনকে আনন্দময় করে তুলেছিল। এখন তার কোনোই চিন্তা ছিল না, আর তাই সুশোভনও নিহারিকার অতীতের কথা জিজ্ঞাসা করতো না। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন, এই যে নিহারিকা, শুনছো? আমি একটু শহরের বাইরে ভাড়ায় যাচ্ছি, ফিরতে হয়তো রাতও হতে পারে। তুমি তাড়াতাড়ি দরজা জানালা বন্ধ করে নেবে, বলা যায় না কার মনে কি আছে, তাই নিজে নিজে সতর্ক থাকাই ভালো। হ্যাঁ, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তে যাও আর তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করবে। নিহারিকার কথা শুনে তখন সুশোভনের চিন্তা দূর হয় ও তখন সে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যায়। অবশেষে সন্ধ্যা হয়ে গেলে নিহারিকা তার বাড়ির দরজা জানালা বন্ধ করে নেয়। ঠিক তখনই সে বাইরে থেকে দরজা ঠোকার আওয়াজ পায়। তখন, না না, আমি কিছুতেই দরজা খুলবো না, সুশোভন আমায় দরজা খুলতে বারণ করেছে, যে যতই দরজা ঠুকুক। এই যে কি হলো, দরজা খুলছিস না কেন? আমি জানি তুই বাড়ির ভিতরেই আছিস। এই বিশু, দরজাটা ভেঙে ফেলতো। না দাদা, তার প্রয়োজন হবে না, আমরা বরং কাল সকালে এখানে আবারও আসবো। সকালে কাউকে নিহারিকার কথা জিজ্ঞাসা করলে নিশ্চয়ই সে বলতে পারবে। আর ও আমাদের বাড়ির বউ, আমাদের কাছে ম্যারেজ সার্টিফিকেটও আছে, বুঝেছো? চলো এখান থেকে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আজ তো আমরা দুজনে এসেছি, কাল 7 জন মিলে আসবো আর এসে এদের ব্যবস্থা করব। এখন দেখি এই অটোওয়ালা আমার বউকে নিয়ে কিভাবে থাকে। এই বলে সেদিন দীপক ও তার ভাই সেখান থেকে চলে গিয়েছিল। এদিকে ঘরের ভিতরে থাকা নিহারিকা সবকিছুই শুনেছিল, তাই সে কি করবে কিছুই খুঁজে পাচ্ছিল না। এতদিন সে যাদের থেকে লুকিয়ে থাকছিল, আজ তারা কিনা নিহারিকাকে খুঁজে নিয়েছিল
আর তাই নিহারিকার মাথায় চিন্তার পাহাড় ভেঙে পড়ে এবং সে ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা, এই যে নিহারিকা, ঘুম থেকে ওঠো। আর বাইরে তোমাকে কে ডাকতে এসেছে দেখো। ওরা অনেকক্ষণ ধরেই তোমার নাম ধরে ডাকছে, হয়তো তোমার বাড়ির লোকও হতে পারে। তুমি তো আমাকে তোমার বাড়ির সম্বন্ধে কিছুই বলনি, আমি এখন কিভাবে বুঝবো? কি আমায় ডাকছে? না না, আমি ওখানে কোনো মতেই যাব না। আর সুশোভন, তোমাকে মানা করছি, তুমি দরজা খুলো না, আমি যাব না ওদের সঙ্গে। আরে কি হলো, তুমি কাঁদছো কেন? আর এত ভয় পাওয়ার কি আছে? রাতে ঘুমাতে ঘুমাতে কোনো খারাপ স্বপ্ন দেখেছো নাকি? এটা আমাদের বাড়ি, এখানে তোমার ভয় পাওয়ার কোনোই কারণ নেই। ঠিক আছে, তুমি যখন ভয় পাচ্ছ তাহলে আমি গিয়ে দেখছি। এই বলে সুশোভন নিহারিকার কথা উপেক্ষা করে গিয়ে দরজা খোলে। তখন সে দেখে দরজার সামনে 7টা লোক দাঁড়িয়ে আছে এবং সুশোভন কিছু জিজ্ঞাসা করার আগেই তারা সুশোভনকে মারধর করতে থাকে। আমাদের বাড়ির বউকে নিয়ে তুই মজা করবি? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। এই তোরা সবাই একে ভালোভাবে মারধর কর, একেবারে হাত পা ভেঙে দে, যাতে করে এ না হাঁটা চলাও করতে পারে। এই তোমরা কারা? আর আমায় এভাবে মারছো কেন? আমায় ছাড়ো, ছাড়ো বলছি। কেন, এতদিন যার সঙ্গে আছিস সে তোকে বলেনি? আমরা তোর বিয়ের বরযাত্রী নয়, বুঝেছিস? তোর বউয়ের বর। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? তোরাও একে আচ্ছা করে ধোলাই দে। এভাবেই সেদিন তারা সকলে মিলে সুশোভনকে মারধর করতে থাকে। তখন গ্রামের লোকজনও সেখানে এসে গিয়েছিল, তাই তারা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশও সেখানে চলে আসে ও তারা দীপক ও তার 7 ভাইকে ধরে নেয়। তখন, আমাদের ছাড়ুন অফিসার বাবু, এ আমার স্ত্রী আর আমার সঙ্গে প্রতারণা করেছে। আমাদেরকে না জানিয়ে এই বাড়ি থেকে এই অটোওয়ালার সঙ্গে পালিয়ে এসেছে। এই দেখুন রেজিস্ট্রির কাগজ। চুপ করো দীপক, তুমি কাকে স্ত্রী বলছো? স্ত্রী কাকে বলে তুমি সেটা জানো? তুমি তো তোমার স্ত্রীকে অপব্যবহার করেছো। আর এই যে বিশু, তোমরা কি ভেবেছিলে আমি তোমার দাদার স্ত্রী বলে কি আমি তোমাদের সকলের স্ত্রী নাকি? এই বলে নিহারিকা পুরানো দিনের ঘটনা বলতে থাকে। আসলে নিহারিকা তার বাড়ি থেকে পালিয়েই দীপকের বাড়িতে এসেছিল, কিন্তু দীপক তথা তার ভাইয়েরা একটু আলাদা প্রকৃতিরই ছিল। তারা সারাদিন শহরে মস্তানি করে বেড়াতো আর তাদের সকলে থাকার একটিমাত্রই ঘর ছিল। এমনই একদিন, এই যে দীপক, শুনছো? তুমি একটা আলাদা ঘর বানাচ্ছ না কেন? আমাদের তো এখন বিয়ে হয়ে গিয়েছে, বলো। কি তোর জন্য এখন আলাদা ঘর বানাতে হবে নাকি? তুই কি মমতাজ নাকি যে তোর কথা শুনেই ঘর বানিয়ে ফেলবো? দেখ, আমরা 7 ভাই একসঙ্গেই থাকি আর সারা জীবন একসঙ্গেই থাকবো। আমাদেরকে কোনো মেয়ে এসে আলাদা করতে পারবে না, বুঝেছিস? তুমি ভুল বুঝছো দীপক, আমি ওটা বলতে চাইছি না। কিন্তু আমি তো একটা মেয়ে, বলো, তোমাদের সঙ্গে একসঙ্গে কিভাবে থাকবো? থাকবি, আর আমি যেভাবে রাখবো সেভাবেই থাকবি। আর শোন, ভাইয়েরা তোকে বৌদি বলে সম্মান করে, ওদেরকে নিয়ে এরকম বলতে তোর খারাপ লাগে না? হ্যাঁ দাদা, তুই ঠিকই বলেছিস। প্রয়োজনে আমাদের সকলের বউ হিসাবেই থাকবি, এতে আমাদের যখন সমস্যা নেই তাহলে তোর কিসের সমস্যা রে? আসলে দীপক যেটা ভাবছিল সেটা মোটেও ছিল না। দীপকের ভাইয়েরা তার বৌদিকে খারাপ নজরেই দেখতো, আর নিহারিকা এটা ভালোভাবেই বুঝে গিয়েছিল। তাই সে মনের দুঃখে সেদিন সুইসাইড করতে বের হয়েছিল। আর তখনই তার রাস্তায় সুশোভনের সঙ্গে দেখা হয়। এবারে তোমরাই বলো, আমি এই চরিত্রহীন 7 ভাইয়ের বাড়ি ছেড়ে কি দোষ করেছি, যেখানে এরা একটি মেয়ে সম্মানই করতে পারে না? আর এই যে দীপক, তোমার স্ত্রী তোমার প্রাইভেসিতে থাকবে, সেটা কখনোই তোমার ভাইয়ের স্ত্রী হবে না, বুঝেছো? ভালোবাসার স্ত্রীর সম্মান কাকে বলে প্রয়োজনে তুমি এই সুশোভনের কাছ থেকে শিখে যাও। নিহারিকার কথা শুনে ওখানে উপস্থিত সকলেই আসল ব্যাপারটি বুঝে যায় ও নিহারিকাকে অত্যাচারের দায়ে তাদের কঠোর শাস্তি হয়। এদিকে সুশোভন ও নিহারিকা সেদিনের পর থেকে কোনো চিন্তা ছাড়াই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।